আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। তোমরা মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদী তীরবর্তী হাজারদুয়ারি রাজপ্রাসাদের নাম শুনে থাকবে। এই প্রাসাদের 900টা দরজা রয়েছে, 100টা নকল দরজাও রয়েছে। এর জন্য এটাকে হাজারদুয়ারি রাজপ্রাসাদ বলা হয়। এই ভাগীরথী নদীর তীরেই সিরাজউদ্দৌলা প্রতিষ্ঠা করেছিলেন তার সাধের প্রাসাদ হিরাঝিল। সে প্রাসাদ ভাগীরথীর বুকে মাথা গুঁজেছে, তাই তার তেমন কোনো চিহ্নই অবশিষ্ট নেই। তোমরা দেখতে পাচ্ছ, এটা সেই সিরাজউদ্দৌলার রাজপ্রাসাদের ধ্বংস অবশেষ। আজকে আমরা সিরাজউদ্দৌলা ও লুৎফুন্নেসার স্মৃতি বিজড়িত সেই প্রাসাদের গল্প শুনব। তাহলে আমাদের আলোচ্য বিষয় সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য, স্থান লুৎফুন্নেসার কক্ষ, সময় 10 থেকে 21 জুনের মধ্যে একদিন। তোমাদের নিশ্চয়ই মনে আছে, নাটক শুরু হয়েছিল 19 জুন, এর মাঝে 1 বছর অতিবাহিত হয়ে গেছে। এই দৃশ্যে নাট্যকার সিরাজউদ্দৌলাকে একজন হৃদয়বান, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে, নবাব হিসেবে, স্বামী হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই দৃশ্যে আমরা মূলত 5টা চরিত্রকে দেখব: সিরাজউদ্দৌলা, লুৎফুন্নেসা এবং ঘসিটি বেগম, আর সিরাজের মাতা আমেনা বেগম এবং পরিচারিকাকে দেখব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে ঘসিটি বেগমের বাড়িতে যখন ষড়যন্ত্রমূলক সভা হচ্ছিল, তখন সিরাজউদ্দৌলা ঘসিটি বেগমকে মতিঝিল প্রাসাদ থেকে তুলে নিয়ে আসেন। এরপর থেকে আমরা দেখব সিরাজউদ্দৌলার বাড়িতেই তিনি আছেন। আমরা নাটকে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন হয়, সিরাজউদ্দৌলার মায়ের নাম কি? উত্তর আমেনা বেগম। আর সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি? লুৎফুন্নেসা। তারা বসে আছেন, উপবিষ্টা বসে আছেন। সেখানে ঘসিটি বেগম আসলেন। ঘসিটি বেগম বলছেন, বড় সুখে আছো রাজমাতা আমেনা বেগম। লুৎফা ডাকছেন যে আসুন খালাম্মা। মাকে যদি মাম ডাকা হয়, তাহলে বড় খালাকে ম্যাক্সিমাম এবং ছোট খালাকে মিনিমাম ডাকা উচিত। এখানে মনে রাখো, সিরাজউদ্দৌলার ম্যাক্সিমাম অর্থাৎ বড় খালা ঘসিটি বেগম, আর আমেনা বেগম ছিলেন মিনিমাম। নবাব আলীবর্দীর 3 কন্যা ছিলেন, এর মাঝে আমেনা বেগম ছোট, ঘসিটি বেগম বড়। বেঁচে থাকো, সুখী এবং সৌভাগ্যবতী হও, এমন দোয়া করলে সেটা আমার পক্ষে অভিশাপ হয়ে দাঁড়াবে। এখানে খেয়াল করো, তোমাদের বইতে একটা বিরাম চিহ্ন ভুল আছে। এখানে দাড়ি হবে না। এখানে দাড়ি দেওয়ার অর্থ হলো এটা আশীর্বাদ করা হয়ে গেল যে বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। কিন্তু উনি বলেছেন যে আমি বলবো না তুমি বেঁচে থাকো, বেঁচে থাকো, সুখী এবং সৌভাগ্যবতী হও। এটা বললে এটা অভিশাপ হবে। সিরাজউদ্দৌলা জীবিত থাকুক, সিংহাসনে অধিষ্ঠিত থাকুক, এটা ঘসিটি বেগম চান না। আমেনা বেগম বলছেন, সেই বড় আপা, এসো কাছে এসো। বসতে আসিনি, দেখতে এলাম কত সুখে আছো তুমি। পুত্র নবাব, পুত্রবধূ নবাব বেগম, পত্রী শাহজাদি। এই নাটকে সিরাজউদ্দৌলার কন্যা জোহরার নাম নেই, শুধু আমরা প্রসঙ্গটা পাচ্ছি। আমেনা বলছে, সিরাজ তো তোমারও পুত্র, তুমিও তো কোলে পিঠে করে মানুষ করেছ। তোমরা জানো যে ঘসিটি বেগমের কোনো সন্তান ছিল না, এ কারণে বিশেষ করে সিরাজউদ্দৌলার ভাইকে নিয়েছিলেন এবং সিরাজউদ্দৌলাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। ঘসিটি বলছেন, অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম। আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ, তাই ভুল করেছিলাম। যদি জানতাম বড় হয়ে সে আমার সৌভাগ্যের অন্তরায় হবে। সৌভাগ্যের অন্তরায় বলতে, সিরাজউদ্দৌলা না থাকলে ঘসিটি বেগমে রাজমাতা হতে পারতেন। যে কোনো একভাবে দত্তক নিয়ে বা যে কোনো একভাবে সন্তান লালন পালন করে তিনি বড় কন্যা হিসেবে ক্ষমতার স্বাদ নিতে পারতেন। অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম। আমার ভাগ্য খারাপ, তাই ভুল করেছিলাম। যদি জানতাম বড় হয়ে সে আমার সৌভাগ্যের অন্তরায় হবে। সৌভাগ্যের অন্তরায় এজন্য হয়েছে যে সিরাজউদ্দৌলা না থাকলে ঘসিটি বেগমই রাজমাতা হতে পারতেন বা শওকত জং নবাব হতে পারতেন। এ কারণে সিরাজউদ্দৌলা তার সৌভাগ্যের অন্তরায় হয়েছে। যদি জানতাম অহরহ সে আমার দুশ্চিন্তার একমাত্র কারণ হবে। তার কারণেই প্রাসাদ ষড়যন্ত্র ঘনীভূত হয়েছে এবং তার সমস্ত সুখ ছিনিয়ে নিয়েছে সিরাজউদ্দৌলা, উনি দাবি করছেন।
জীবনের সমস্ত সুখ শান্তি সে গ্রাস করবে রাহুর মতো, তাহলে দুধের শিশু সিরাজকে প্রাসাদ চত্বরে আছড়ে মেরে ফেলতে কিছুমাত্র দ্বিধা করতাম না। একেবারে স্টার জলসার ভিলেনের মতো সংলাপ। এখানে দেখো, সিরাজউদ্দৌলা তার সমস্ত সুখ শান্তি গ্রাস করেছে রাহুর মতো। রাহু একটা অসুরের নাম, যে গ্রহণকালে সূর্য বা চন্দ্রকে গ্রাস করে এমন। তো সিরাজউদ্দৌলাও ঘসিটি বেগমের এরকম সুখ শান্তিকে গ্রাস করে নিয়েছে, এর জন্য রাহুর প্রসঙ্গ এনেছেন। লুৎফা বলছে, আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো শ্রদ্ধা করি। ঘসিটি বলছেন, থাক আবেগ শব্দ, যে সত্যিকারের মা তার মহলেই তো চাঁদের হাট বসিয়েছ। চাঁদের হাট একটা বাগধারা, যার অর্থ প্রিয়জন সমাগম বা আনন্দের প্রাচুর্য অথবা ধনে জনে পরিপূর্ণ সংসার, বিভিন্ন অর্থ ধারণ করে। বলে, আমাকে নিয়ে পরিহাস করা কেন? দরিদ্র নারী আমি। জ্ঞানমূলক হয় উক্তিটি কার? দরিদ্র নারী আমি নিজের সামান্য বৃত্তের অধিকারিণী হয়ে এক কোণে পড়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু মহাপরাক্রমশালী নবাব সে অধিকারটুকু দিলেন না। তোমরা জানো যে মতিঝিল প্রাসাদ থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছিল, সেই প্রসঙ্গটা তিনি এখানে তুলে ধরেছেন। কি হয়েছে তোমার? পুত্রবধূর সামনে এরকম ব্যবহার করছো কেন? ঘসিটি বেগম বলছেন, দেখো যে কে পুত্র আর কে পুত্রবধূ, সিরাজ আমার কেউ নয়। আত্মীয়তার দিক থেকে বোনের ছেলে আর এদিকে খালা, কিন্তু এ অস্বীকার করছে, কারণ হলো বিদ্বেষ। সিরাজ বাংলার নবাব, আমি তার প্রজা। খুবই গুরুত্বপূর্ণ বাক্য, ব্যাখ্যা আসে এই দুইটা বাক্যের। সিরাজ আমার কেউ নয় এবং সিরাজ বাংলার নবাব, আমি তার প্রজা। ক্ষমতার অহংকারে উন্মত্ত না হলে আমার সম্পত্তিতে হস্তক্ষেপ করতে সে সাহস করত না। এটা ঐতিহাসিক সত্য। ঘসিটি বেগম যখন প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, তখন সিরাজউদ্দৌলা মতিঝিল প্রাসাদকে দখল করে নেন, নিজের অধিকারে নিয়ে নেন, আর মতিঝিল প্রাসাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেন। এটা ঐতিহাসিক সত্য। আর মতিঝিল থেকে আমাকে তাড়িয়ে দিতে পারত না। তোমরা জানো, মতিঝিল কোনো স্থানের নাম নয়, এটা একটা প্রাসাদের নাম। ঝিল ইংরেজিতে বলে লেক, বাংলায় বলে হ্রদ। মতির ঝিল, মতি ঝিল লেক। এখানে একটা ছিল, একটা লেক ছিল এই প্রাসাদের পাশে। তবে এই প্রাসাদ এখন আর অবশিষ্ট নেই, এখানে পার্ক করা হয়েছে। লুৎফা বলছেন, শুনেছি আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছেন। কলকাতা অভিযানের সময় টাকার প্রয়োজন হয়েছিল, তাই গোলমাল মিটে গেলে সে টাকা তো ফেরত দেওয়া হবে। ঘসিটি বলছেন, নবাব টাকা ফেরত দেবেন? কেন দেবেন না? তিনি তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করেননি, দেশের জন্য, দেশের স্বাধীনতার প্রয়োজনে তিনি এটা খরচ করেছেন, এটা বলতে চেয়েছেন। ঘসিটি বলছে, তোমার মুখে বড় বড় বুলি শুনলে গায়ে জ্বালা ধরে যায়, তুমি থামো, লম্বা লম্বা বক্তৃতা করো না। আমেনা বলছে, সিরাজ তোমার কোনো ক্ষতি করেনি আপা। গুরুত্বপূর্ণ বাক্য, তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি। কারণ সিরাজউদ্দৌলা যদি নবাব না হতেন, তাহলে শওকত জং নবাব হতে পারতেন, আর রাজমাতা হিসেবে, শওকত জংয়ের পালক মাতা হিসেবে তিনি রাজকার্য পরিচালনা করতে পারতেন। এজন্য সিরাজউদ্দৌলার নবাব হওয়াটাই তার মস্ত ক্ষতি। খুবই গুরুত্বপূর্ণ বাক্য। আমিনা বেগম বলছেন, নবাবী সে কারো কাছ থেকে কেড়ে নেয়নি, ভূতপূর্ব নবাবী তাকে সিংহাসন দিয়ে গেছেন। এখানে ভূতপূর্ব বলতে পূর্বে ভূত, অব্যয়ভাব সমাস। আলীবর্দী খানই তাকে সিংহাসন দিয়ে গেছেন। ইতিহাস সাক্ষ্য দেয় 1746 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁ পাটনার দরবারে ঘোষণা দেন, আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলা বিহার উড়িষ্যার মসনদে আরোহণ করবে। আবার 1752 খ্রিস্টাব্দেও তিনি এই ঘোষণা দিয়েছেন। 1756 খ্রিস্টাব্দে যখন আলীবর্দী খাঁর মৃত্যু হয়, সেই ঘোষণা অনুসারেই তিনি সিংহাসনে আরোহণ করেছেন। তাই ঘসিটি বেগমের এই উক্তি যথার্থ নয়। তিনি বলেছেন যে বৃদ্ধ নবাবকে ছলনায় ভুলিয়ে তোমরা সিংহাসন দখল করেছ। নিশ্চয়ই শওকত জং ছিল অক্ষম, অকর্মণ্য। অন্যদিকে সিরাজউদ্দৌলা আলীবর্দী খাঁর প্রিয় পাত্র ছিলেন, আমেনা বেগমও প্রিয় পাত্র ছিলেন,
এজন্য ভালো ব্যবহার করে মন জয় করে নিয়েছে, এটা হতে পারে, এটা অবশ্য সত্য। আমরা ভাবছো যে বিস্মিত হওয়ার ভঙ্গি করলেই আমি বিশ্বাস করব? তোমাকে আমি চিনি, তুমি কম সাপিনী নও। এখানে মনে রাখবে, আমেনা বেগমকে সাপিনী বলা হয়েছে আর অমিজাদকে বলা হয়েছে কালকে উঠে। দুইটা জ্ঞানমূলক প্রশ্ন মনে রাখবে। বলে, তুমি অনর্থক বিষ উদ্গার করছো কেন আপা? তোমার এই ব্যবহারের অর্থ আমি বুঝতে পারছি না। বলে, বুঝবে, সেদিন আসছে। সেদিন বলতে এখানে দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে একটা ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র অনুসারে খুব শীঘ্রই যুদ্ধ হবে এবং সেখানে সিরাজের পতন ঘটবে, এরকম একটা বোঝাপড়া, একটা চুক্তি হয়েছে যে মির্জাফর, জগৎ শেঠ এরা সবাই সিরাজের বিপক্ষে কাজ করবে, এরকম একটা চুক্তি হয়েছে। এজন্য বলছে সেদিন আসছে, আর বেশি দিন এমন সুখে নবাবী করতে হবে না। বলে, সিরাজউদ্দৌলা একটা দিনের জন্য সুখে নবাবী করেনি খালাম্মা। ঘুষিটি বলছে, এসেছো শয়তান, একেবারে স্টার জলসার ওই ভিলেনের মতো ধাওয়া করেছ আমার পিছু। বলে, আপনার সঙ্গে একটু প্রয়োজন আছে। বলে, কিন্তু তোমার সঙ্গে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন আপনার সম্মতির অপেক্ষা রাখছে না খালাম্মা। তাই বুঝি সেনাপতি পাঠিয়ে আমাকে সংবাদ দিয়েছ যে তোমার আরো কিছু টাকার দরকার। বলে, খবর আপনার অজানা থাকার কথা নয়। অর্থাৎ মানে আমি জানি বাংলার ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার সমস্ত খবরই আপনি রাখেন। আরো স্পষ্ট করে শুনতে চান? আমি জানি যে সিরাজের বিরুদ্ধে আপনার আক্রোশের কারণ আপনার সম্পত্তিতে সে হস্তক্ষেপ করেছে বলে নয়, রাজনৈতিক প্রাধান্য লাভের আশায় আপনি উন্মাদ। তিনি সিংহাসনে আরোহণ করতে চান, রাজমাতা হিসেবে ভূমিকা রাখতে চান, শাসন কার্য পরিচালনা করতে চান। আমি অনুরোধ করছি যে আপনার সঙ্গে যেন কোনো প্রকার দুর্ব্যবহার করতে না হয়। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? বলে, না, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। তোমার এই চোখ রাঙাবার স্পর্ধা বেশি দিন থাকবে না নবাব। আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি। আবারও সেই সুর যে একটা ষড়যন্ত্র হয়েছে, এই জন্য এত বড় বড় কথা বলছে ঘুষটি বেগম। সিরাজ বলছে, নবাবের মাতৃস্থানীয় হয়ে তার শত্রুদের সঙ্গে আপনার যোগাযোগ রাখা বাঞ্ছনীয় নয়। অন্তত আমি আপনাকে সে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চাই। তোমাদের নিশ্চয় মনে আছে, বিভীষণ নিজ দেশ, জাতি এবং আত্মীয়র বিপক্ষে যাওয়ার কারণে বিভীষণ দুর্নামের ভাগিদার হয়েছিলেন, কলঙ্কিত হয়েছিলেন। ঠিক একই রকম ঘসিটি বেগম যদি সিরাজউদ্দৌলার বিপক্ষে কাজ করে, দেশের বিপক্ষে কাজ করে, তাহলে তিনিও দুর্নামের ভাগিদার হবেন। সেই প্রসঙ্গটা এখানে তিনি তুলে ধরেছেন। সিরাজ বলছে, দেখো, দেশের অভ্যন্তরীণ গোলযোগের সময়ে কোনো ক্ষমতা অভিলাষী স্বার্থপরায়ণ নারীর পক্ষে রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখা দেশের পক্ষে অকল্যাণকর। আমার প্রাসাদে আপনার স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে না, তবে লক্ষ্য রাখা হবে যাতে দেশের বর্তমান অশান্তি দূর হওয়ার আগে বাইরের কারো সঙ্গে আপনি যোগাযোগ রাখতে না পারেন। এখানে বাইরের কারো বলতে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ হতে পারে বা ইংরেজদের সাথে হতে পারে, যারা মূলত ষড়যন্ত্র করে বেড়াচ্ছে সিরাজের বিরুদ্ধে। ঘুষিটি বেগম বলছেন, ওর অর্থ আমি বুঝি মহামান্য নবাব রেগে গেছেন। শুনবে তো রাজমাতা, আমাকে বন্দিনী করে রাখা হলো। এইবার বলো তো, ভালো লাইন, যে আমি তার মা, সে আমার পুত্র, তাই না? হা হা হা, একবার ভিলেনের হাসি। এটা মনে রাখবে যে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন। অসহায় ক্রোধে বেরিয়ে গেলেন। আমিনা বেগম বলছেন যে এসব লক্ষণ ভালো নয়। এই যে প্রাসাদ ষড়যন্ত্র, একজন অন্যজনের পেছনে লেগে থাকা, অপরের ক্ষতি করার চেষ্টা করা, এতে অমঙ্গল বয়ে আনবে, তিনি এই আশঙ্কা করছেন আমিনা বেগম। লুৎফা বলছে, খালা আম্মা বড় বেশি অপমান বোধ করেছেন, তার সঙ্গে অমন ব্যবহার করাটা উচিত হয়নি। সিরাজ বলছে, আমার ব্যবহারে সবাই অপমান বোধ করে লুৎফা, শুধু অপমান নাই আমার। ভালো লাইন, মনে রেখো। এই উক্তিটা করেছেন অভিমান করে, যে সবাই কষ্ট পায়, সবাই অপমান বোধ করে, শুধু আমারই অপমান নেই। অভিমান সূচক উক্তি।
লুৎফা বলছে, ও কথা কেন বলছেন? একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকে হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে, আপনজন কষ্ট দিলে সেটা বেশি কষ্ট দেয়। গুরুত্বপূর্ণ বাক্য, তুমি অন্ধ হলে আর কার কাছে আমি আশ্রয় পাবো বলো তো লুৎফা? স্ত্রীকে বলা হয় সহধর্মিণী, যে স্বামীর ধ্যান জ্ঞান এবং সাধনার সঙ্গে হবে। তো বলে, তুমিও যদি অন্ধ হও, তুমিও যদি না দেখো, আমার কষ্টটাকে অনুধাবন না করো, আমার দুঃখের দিনে তুমি পাশে না থাকো, আমাকে না বোঝো, তো কে বুঝবে আমাকে? দেখতে পাচ্ছ না, শুধু অপমান নয়, আমাকে ধ্বংস করার আয়োজনে সবাই কি রকম মেতে উঠেছে। বলে, কিন্তু খালা আম্মা কি এরকম কিছু করেছে? সিরাজ বলছেন, আমাকে ক্ষমতাচ্যুত করতে পারলে খালা আম্মা খুশি হবেন সবচেয়ে বেশি। মনে রেখো, সিরাজউদ্দৌলার ধারণা যে খালা আম্মা সবচেয়ে বেশি খুশি হবে সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করতে পারলে। বলে, এটা অতটা বিশ্বাস করা কঠিন, তবে ওর মন আপনার উপর বিষিয়ে উঠেছে তা ঠিক, কিন্তু বিধবা মেয়ে মানুষ, ওর সম্পত্তিতে বারবার এমন হস্তক্ষেপ করতে থাকলে ভরসা নষ্ট হবারই কথা। এখানে খেয়াল করো, এই যে তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, আরো টাকা নিচ্ছে বারবার, এই প্রসঙ্গগুলো। বলে, তুমি আমাকে বিচার করতে বসলে, করো, আপত্তি করব না। দাদু মরার পর থেকে এই ক মাসের ভিতরে আমি এত বদলে গেছি যে আমার নিকটতম তুমিও বুঝতে পারবে না। এখানে একটা শব্দ দেখো, দাদু শব্দ ব্যবহার করেছেন। সিরাজউদ্দৌলার নানা এবং দাদা দুইজন ছিলেন আপন ভাই, এই জন্য দাদু নানু একই কথা। দাদু যিনি, নানু তিনি, দাদার ভাই নানা, নানার ভাই দাদা। দাদু মরার পর থেকে 1756 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল তিনি মারা গেছেন। এরপর থেকে এই ক মাসের ভিতরে এত বদলে গেছে যে আমার নিকটতম তুমিও বুঝতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, সিরাজউদ্দৌলার নানা যখন মারা যাচ্ছেন আলীবর্দী খাঁ, তখন সিরাজউদ্দৌলাকে ডেকে কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছিলেন, তাকে প্রজা বৎসল হওয়ার জন্য এবং প্রজাদের ভালো মন্দ দেখার জন্য তিনি উপদেশ দিয়েছিলেন। মনে পড়ে লুৎফা, দাদুর মৃত্যু সজ্জায় আমি কসম খেয়েছিলাম শরাব স্পর্শ করব না, আমি তা করিনি। ইতিহাসে সিরাজউদ্দৌলাকে নারী লোলুপ, প্রজাদের খোঁজখবর রাখে না, মদ নেশা নারী নিয়ে পড়ে থাকে, এরকম একজন শাসক হিসেবে দেখানো হয়েছে। তো সিকান্দার আবু জাফর ইতিহাসের এই বিভ্রান্তির আড়ালে যে আসল সত্য রয়েছে, যে ইতিবাচক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই বিষয়টা লোক স্ক্র্যাপটন নামক এক পণ্ডিত এটা গবেষণা করে এটা প্রমাণ করেছেন যে এটা এই কথা সত্যতা আছে, যে তিনি আলীবর্দী খাঁর মৃত্যুর পর থেকে আর উশৃঙ্খল জীবন যাপন করেননি। তবে এটা সত্য, বৃদ্ধ নবাবের অন্ধ স্নেহ এবং স্তাবকদের অতি প্রশংসার কারণে প্রথম জীবনে সিরাজ একটু শৃঙ্খল জীবন যাপন করেছিলেন, তবে পরবর্তীকালে সংশোধিত হয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। বলে, আমি ওসব কথা তুলছি না জাহাপানা, বলে আমি জানি, সেজন্যই বলছি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করো। এখানে একটা কথা মনে রাখো, যে এত টাকা কোথায় যায়? প্রশ্ন হতে পারে, হয়তো মদ নেশা নারী এগুলো নিয়ে পড়ে থাকে, প্রচুর টাকা অপচয় করে, রাজ্যের কোনো খোঁজ খবর রাখে না, এজন্য টাকার দরকার হচ্ছে। তো এই বিষয়টার বিপরীতে কথাটা বলছেন, বলে সবকিছু তুমি বিচার করো। বলে, খালা আম্মা প্রায় কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, তাই আমি ভাবলাম। বলে, তোমার মনে হলো টাকা পয়সা নিয়েছে জন্য উনি বিরক্ত হয়েছেন? তুমি জানো না কতখানি উৎসাহ নিয়ে উনি অজস্র অর্থ ব্যয় করেছেন শওকত জংয়ের কামিয়াবির জন্য। এখানে একটা শব্দ দেখো, করেছেন, করছেন না, করেছেন। করেছেন শব্দ ব্যবহার করেছেন, কারণ হলো শওকত জং এর মধ্যেই মারা গেছেন। শুধু শওকত জং কেন, আমার শত্রুদের শক্তি বৃদ্ধির জন্য ওর দান কম নয়। শওকত জংয়ের মৃত্যুর পরেও অন্যদের সফলতার জন্য, সিরাজের পতনের জন্য তিনি টাকা দান করে যাচ্ছেন। বলে, আমি মাপ চাইছি জাহাপানা, আমার অন্যায় হয়েছে। সিরাজ বলছেন যে, লুৎফা এত দেওয়াল কেন বলো তো? আমার চারপাশে লুৎফা
আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল দেওয়ালের ভিড়। খুবই গুরুত্বপূর্ণ বাক্য। এখানে দেওয়াল বলতে প্রতিবন্ধকতা। আমি কি করতে চাই সেটা করতে গিয়ে যে যাবতীয় বাধার সৃষ্টি হচ্ছে সেই বিষয়টা তুলে ধরেছেন। সিরাজউদ্দৌলা যা করতে চান সেই যাত্রার পথে যে বাধা সৃষ্টি হচ্ছে সেই বিষয়টাকে তিনি দেওয়ালের সাথে তুলনা করেছেন। উজির, অমাত্য, সেনাপতি এবং আমার মাঝখানে দেওয়াল। নবাবের পরের পদটাকেই উজির বলা হয়। উজিরে আজম মানে প্রধানমন্ত্রী, এই হিসেবে উজিরকে মন্ত্রী বলা যায়। অমাত্য, অমাত্য অর্থ মন্ত্রী, মন্ত্রীবর্গ। সেনাপতিদের এবং আমার মাঝখানে দেওয়াল, একটা বাধা আছে, প্রতিবন্ধকতা আছে। আমার যাত্রার পথে তারা বাধা সৃষ্টি করছে। তারা আমার কাছে আসছে না, তারা আমাকে ভালোবাসছে না, আমাকে সাহায্য করছে না। একটা ব্যবধান তৈরি হয়ে গেছে। তাদের এবং আমার মাঝখানে একটা দেওয়াল আছে। তারা আমাকে ভালোবাসতে পারছে না, আমিও তাদেরকে বিশ্বাস করতে পারছি না। এরকম একটা বাধা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে। দেশের নিশ্চিত শাসন ব্যবস্থা এবং আমার মাঝখানে দেওয়াল। খালা আম্মা আর আমার মাঝখানে, আমার চিন্তা আর কাজের মাঝখানে শুধু প্রতিবন্ধকতা। আমার স্বপ্ন এবং বাস্তবের মাঝখানে, আমি স্বপ্ন দেখি কি আর বাস্তবতা কি, আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেওয়াল আর দেওয়াল। আমার ভাগ্য এবং কল্যাণ, আমার ভাগ্য কেমন আর কল্যাণ কোথায়, এটার মাঝে শুধু দেওয়াল আর দেওয়াল। লুৎফা অবাক হচ্ছে যে আপনি এটা কি বলছেন জাহাফনা, আবেগ শব্দ। আইয়ুব বাচ্চুর একটা গান আছে, সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। সিরাজউদ্দৌলাকে দেখব, আপাত দৃষ্টিতে সুখী মনে হলেও আমরা দেখব তার ভিতরের কান্না এই পর্যায়ে ফুটে উঠেছে, প্রকাশিত হয়েছে। সিরাজ বলছে, আমি এর বলতে এই দেওয়ালের কোনোটা ডিঙিয়ে যাচ্ছি, কোনোটা ভেঙে ফেলছি, কিন্তু তবুও দেওয়ালের শেষ হচ্ছে না। তার চলার পথের তার যে যাত্রা, সেই যাত্রার প্রতিবন্ধকতা শেষ হচ্ছে না, একের পর এক প্রতিবন্ধকতা আসছে। বলে আপনি ক্লান্ত হয়েছেন। মসনদে বসার পর থেকে, মসনদে বসা বলতে আলীবর্দী খাঁর মৃত্যু হয়েছে 10ই এপ্রিল 1756 খ্রিস্টাব্দে। এরপর থেকেই তিনি সেই ঘোষণা অনুসারে তিনি মসনদে বসেছেন। এরপর থেকে 10 আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। 10 আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ানো বলতে অশান্তিতে থাকা, আমি স্থিরভাবে বসতে পারিনি, আমি কষ্টে আছি, এরকম অর্থ ধারণ করে। বলে সমস্ত প্রাণশক্তি নিস্তেজ হয়ে যাচ্ছে। কবে যে দুদণ্ড বিশ্রাম পাবো তার ঠিক নেই, আবার তো যুদ্ধ হচ্ছে। বলে সে কি? বলে হ্যাঁ, আমার বিরুদ্ধে কোম্পানির ইংরেজদের আয়োজন সম্পূর্ণ। আমি এগিয়ে গিয়ে বাধা না দিলে তারা সরাসরি রাজধানী আক্রমণ করবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, আর ইংরেজরা কলকাতায় আছেন, এখানে আছেন, এই এলাকায় আছেন। সিরাজউদ্দৌলা যদি এদিকে এগিয়ে না আসেন তাহলে ওরা এখান থেকে গিয়ে মুর্শিদাবাদ বা রাজধানী আক্রমণ করবে, সে প্রসঙ্গটা তুলে ধরেছেন। ইংরেজদের সঙ্গে তো আপনার মিটমাট হয়ে গেল। বলে হ্যাঁ, আলীনগরের সন্ধি মনে রেখো। আলীনগর বলতে কলকাতার নাম আলীনগর অনুসারে এই সন্ধির নামকরণ করা হয়। তো সে সন্ধির মর্যাদায় 1 মাস না যেতেই তারা ধুলায় লুটিয়ে দিয়েছে। 1 মাস পরের মাসেই তারা সেগুলোর মানে নেই। কজন বিদেশি বেনিয়ার এত স্পর্ধা কি করে সম্ভব? সিরাজ বলছেন, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা, খুব গুরুত্বপূর্ণ বাক্য। এই লুৎফা শব্দ কেটে দেওয়া হয় আর এটা ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া হয়। ঘরের লোক বলতে এখানে ঘসিটি বেগম প্রধানত, তবে মির্জাফর সহ কেউ কেউ আছে যারা আত্মীয় কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর বাইরের লোক বলতে এখানে ইংরেজরা বা কোম্পানির প্রতিনিধি যারা বা অন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। শুধু একটা জিনিস বুঝে উঠতে পারেনি, ধর্মের নামে ওয়াদা করে মানুষ তা খেলাপ করে কি করে? নিজের স্বার্থ কি এতই বড়? তোমাদের নিশ্চয়ই মনে আছে, 2য় অঙ্কের প্রথম দৃশ্যে নবাবের দরবারে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরা ধর্মগ্রন্থ ছুঁয়ে এবং তামা, তুলসী, গঙ্গা জল ছুঁয়ে শপথ করেছিল যে তারা নবাবের আজ্ঞাধীন হয়ে থাকবে। কিন্তু আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং সিরাজ সেটা জেনে ফেলেছে। বলে আপনি কিছু করতে পারেননি, কোনো প্রতিকার করতে পারেননি? বলে পারিনি, চেয়েছি
চেষ্টাও করেছি, কিন্তু শেষ পর্যন্ত ভরসা পাইনি। রাজবল্লভ জগৎ শেঠকে কয়েদ করলে, জেলখানায় বন্দী করলে, মির্জাফরকে ফাঁসি দিলে হয়তো প্রতিকার হতো, কিন্তু সেনাবাহিনী তা বরদাস্ত করত কিনা কে জানে। এখানে খেয়াল করবে, বিবেচনাগত ভুল বা ইরোর অব জাজমেন্ট সিরাজউদ্দৌলা সিদ্ধান্ত নিতে পারছেন না। কোনটা করা উচিত, কোনটা করলে প্রকৃত মঙ্গল আসবে, পথের কাঁটা দূর হয়ে যাবে, এই যে মানবিক গুণাবলীর কারণে তিনি শাস্তি দিতে পারছেন না, এটাই তার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তিনি এটা দেখানোর চেষ্টা করেছেন। এই যে বিবেচনাগত ভুল, এটা তার পতনের অন্যতম কারণ বলে ধরে নেওয়া হয়। বলে থাক ওসব কথা, আজ আপনি বিশ্রাম করুন। সিরাজ বলছে, আর কাল সকালেই দেশের পথে ঘাটে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়বে যুদ্ধের আয়োজন ফেলে হারেমের কয়েকশো বেগমের সঙ্গে নবাবের উদ্দাম রাসলীলার কাহিনী। এখানে দেখো, রাসলীলা, রাস পূর্ণিমায় গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্য লীলাকে রাসলীলা বলা হয়। যুদ্ধের আয়োজন ফিরে রেখে উনি মজা করছেন, মদ নেশা নারী নিয়ে পড়ে আছেন, এইটা প্রচারিত হয়ে যাবে। ফান, গরিবের আবার ভ্যালেন্টাইন ডে। লুৎফা বলছে, মহলে বেগমের তো সত্যিই কোনো অভাব নেই। সিরাজ বলছে, ঠাট্টা করছো লুৎফা? তুমি তো জানোই মরহুম শওকত জংয়ের বিশাল হারেম বাধ্য হয়ে আমাকে প্রতিপালন করতে হচ্ছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে ঘুষেটি বেগমের বাসায় মতিঝিল প্রাসাদে যখন ষড়যন্ত্র হচ্ছিল, তখন সিরাজউদ্দৌলা বলেছিলেন যে মোহনলালের অধীনে শওকত জংকে দমন করার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে। তো সেই যুদ্ধে 16 অক্টোবর তারিখে তিনি নিহত হন। আর হারেম অর্থ অন্তপুর বা অন্দরমহল। সেই শওকত জং মদ নেশা নারী নিয়ে পড়ে থাকত, তার সেই অন্দরমহল, সেই নারীদেরকে পালন করতে হচ্ছে সিরাজউদ্দৌলাকে। সে প্রসঙ্গটা তুলে ধরেছেন। লুৎফা বলছেন, সে যাক, আজ আপনার বিশ্রাম, শুধু আমার কাছে থাকবেন আপনি, শুধু আমরা দুজন। সিরাজ বলছেন, অনেক সময় সত্যিই তা ভেবেছি লুৎফা, তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারিনি। এই বাক্যের মধ্যে ফুটে উঠেছে যে সিরাজউদ্দৌলা দেশ নিয়ে, প্রজাদের ভবিষ্যৎ নিয়ে এতই চিন্তিত, এতই ব্যস্ত যে লুৎফার কাছাকাছি আসার সুযোগ হচ্ছে না তার। বলে, আমাদের মাঝখানে একটা রাজত্বের দেওয়াল, একটা ব্যস্ততার কারণে আমি তোমার কাছে আসতে পারিনি। মাঝে মাঝে ভেবেছি যদি এই বাধা দূর হয়ে যেত। এমন সময় একজন পরিচারিকা একটা সংবাদ নিয়ে এসেছেন। লুৎফা বলছে যে জাহাপানা এখন বিশ্রাম করছেন, যাও, মানে এখন দেখা করা যাবে না। পরিচারিকা জানাচ্ছে সেনাপতি মোহনলালের কাছ থেকে খবর এসেছে। তাকে বাধা দিচ্ছেন। লুৎফা বলছে, না, এখন হবে না। সিরাজউদ্দৌলা বলছেন, মোহনলালের জরুরি খবরটা শুনতেই দাও লুৎফা। লুৎফা সিরাজের গতিরোধ করলেন আবেগ জড়িত কণ্ঠে যে না। সিরাজ থামল ক্ষণকালের জন্য। লুৎফার দিকে মেলে রাখা নীরব দৃষ্টি ধীরে ধীরে স্নেহসিক্ত হয়ে উঠল, কিন্তু পর মুহূর্তেই লুৎফার প্রসারিত বাহু ধীরে ধীরে সরিয়ে দিয়ে বের হয়ে গেল। এখানে খেয়াল করো, সিরাজউদ্দৌলা বের হয়ে গেছেন। দেশ জাতির ভবিষ্যৎকে ভুলে গিয়ে লুৎফার সাথে সময় কাটানোর জন্য রাজি হননি। এখানেও তার একটা ইঙ্গিত রয়েছে যে তিনি নিজের সুখের কারণে নিজের দেশকে ভুলে যাননি। লুৎফা চেয়ে রইল সিরাজের চলে যাওয়া পথের দিকে। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওর দুগাল বেয়ে। ওর বলতে এখানে লুৎফুন্নেসা। এখানে দৃশ্যান্তর, এখানেই তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের সমাপ্তি ঘটেছে। তাহলে নাট্যকার এই দৃশ্যে সিরাজউদ্দৌলাকে একজন হৃদয়বান, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে, নবাব হিসেবে, স্বামী হিসেবে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি দেখানোর চেষ্টা করেছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ষড়যন্ত্র টের পেয়েও ঔদার্য ও মানবিকতার কারণে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে চরম, নির্মম ও কঠোর সিদ্ধান্ত নিতে পারেননি। এই বিবেচনাগত ভুলের কারণেই মূলত তার জীবনে পতন আসবে। আমরা এরপরে দেখব যে পলাশী যুদ্ধের আয়োজন শুরু হবে। 1757 সালে 23 জুনে পলাশীর যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা সূর্য অস্ত যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। তোমরা নাটকটা বাসায় ভালো করে পড়তে থাকো এবং কষ্ট করতে থাকো। একটা কথা মনে রেখো,
ঘুমানোর আনন্দ এবং ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। তুমি মজা করবে, সুখে সময় কাটিয়ে দেবে, ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেবে, আর এদিকে বড় বড় স্বপ্ন দেখবে, এটা কখনোই হবে না। এজন্য বাড়িতে কষ্ট করতে থাকো, সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করো। তোমাদের সুন্দর দিন আসুক, আবার সবকিছু সুন্দর হোক, এই কামনায় আজকে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।